হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা ফসফরাস সম্পর্কে জানব। তো আগে কিন্তু আমরা ক্যালসিয়ামটা পুরোটা কভার করে ফেলেছি। তো আজকের আমাদের টপিক হচ্ছে ফসফরাস। তো আমরা সবাই জানি যে ক্যালসিয়াম এবং ফসফরাস দুটোই কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই দুটো হচ্ছে যে মিনারেলস আছে বা খনিজ লবণ আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান, এবং এই দুটোই হচ্ছে ভিটামিন ডি এর সঙ্গে লিঙ্কড আছে। কারণ ভিটামিন ডিও যেমন আমাদের কঙ্কালতন্ত্র গঠন, তাছাড়া আমাদের অস্থি গঠন, দাঁতের ক্ষেত্রে এগুলোতে সাহায্য করছে, সেগুলো গঠনে সাহায্য করছে, সেরকম ক্যালসিয়াম এবং ফসফরাসও কিন্তু আমাদের এগুলোতে সাহায্য করছে। আমাদের অস্থি গঠনে একটি অন্যতম উপাদান হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস। তো আজকে আমি ফসফরাস সম্পর্কে একটু জেনে নেব। দেখো, ফসফরাস হচ্ছে প্রাপ্তবয়স্ক লোকেদের 400 থেকে 700 গ্রাম ফসফরাস ফসফেট হিসাবে থাকে। তাহলে কত থাকে? 400 থেকে 700 গ্রাম ফসফরাস ফসফেট হিসাবে থাকে। এর বেশিরভাগ অংশ সঞ্চিত থাকে কোথায়? দাঁত এবং অস্থির মধ্যে, এবং অবশিষ্ট অংশ থাকে দেহের বিভিন্ন কলায়। ফসফরাস আমাদের দেহে ফসফরিক অ্যাসিডের অজৈব ফসফেট লবণ হিসাবে উপস্থিত থাকে। এছাড়া অনেক সময় জৈব যৌগের সঙ্গে সংযুক্ত অবস্থায় ফসফরাস থাকে। এবার এই যে ফসফরাসটা পড়লাম, এটা আমরা দেখব দুটো প্রকার, একটা হচ্ছে অজৈব ফসফরাস, একটা হচ্ছে জৈব ফসফরাস। তাহলে অজৈব ফসফরাসটা কোনটা? দাঁত এবং অস্থির মধ্যে ক্যালসিয়াম ফসফেট হিসেবে ফসফরাস থাকে। এছাড়া সোডিয়াম এবং পটাশিয়াম ফসফেট হিসেবে নরম কলায় এবং দেহরসে অজৈব ফসফরাস জমা থাকে। তাহলে এটা কোশ্চেন হতে পারে যে অজৈব ফসফরাস কোথায় জমা থাকে? এটা থাকছে দাঁত এবং অস্থির মধ্যে থাকছে। এটা কি হিসাবে থাকছে? ক্যালসিয়াম ফসফেট হিসাবে থাকছে। এছাড়া সোডিয়াম এবং পটাশিয়াম ফসফেট হিসাবে থাকছে নরম কলায় এবং দেহরসে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা মনে রাখবে যে পটাশিয়াম ফসফেট হিসেবে কোথায় থাকছে এবং ক্যালসিয়াম ফসফেট হিসেবে কোথায় থাকছে। এরপর আমরা জানবো যে জৈব ফসফরাসটা কি। দেখো, যেসব গুরুত্বপূর্ণ জৈব যৌগে ফসফরাস থাকে সেগুলি হলো ফসফোলিপিড, যেমন লেসিথিন, সেফালিন, আর হচ্ছে নিউক্লিও প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, ক্রিয়েটিন ফসফেট, এটিপি ও এডিপি এবং কোএনজাইম সমূহ, 1 এবং 2 কো কার্বক্সিলেজ, হেক্সোজ ফসফেট, ট্রায়োজ ফসফেট এবং গ্লিসেরো ফসফেট। ঠিক আছে, এর উৎসটা এগুলো দেখে নেব। উৎস তাহলে কি? দুধ, মাছ, মাংস, যকৃৎ, এগুলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যে যথেষ্ট পরিমাণে ফসফরাসও থাকে। যেগুলো ক্যালসিয়ামের উৎস ছিল সেগুলোই ফসফরাসেরও উৎস। এছাড়া ডাল, গম, জোয়ার, বাজরা, রাগি, পালং শাক, মূলো, গাজর, কপি প্রভৃতিতেও কিন্তু এই ফসফরাস পাওয়া যায়। দেখো, এখানে কিছু ছোট মাছের ছবি দেওয়া আছে। ছোট মাছ যেগুলো চারাপোনা বা চারা মাছ যেগুলো বলা হয়, সেগুলো কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎকৃষ্ট উৎস, এটা মনে রাখবেন। আচ্ছা, এর ডেইলি রিকোয়ারমেন্ট একটু দেখে নেব। দৈনিক প্রয়োজনীয়তা। বয়স্কদের ক্ষেত্রে প্রতিদিনের খাদ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের অনুপাত হবে 1:2, আর শিশুদের ক্ষেত্রে থাকবে 1:1। মানে শিশুদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ফসফরাস দুটোই কিন্তু সমান অনুপাতে থাকবে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে ক্যালসিয়ামটা 1 হলে ফসফরাস কিন্তু 2 হবে। অর্থাৎ দেহের শতকরা ফসফরাসের হিসাব কত? দেখো, 0 থেকে 12 মান্থের শিশুর ক্ষেত্রে 500 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে, 1 থেকে 9 বছরের শিশুর ক্ষেত্রে 600 মিলিগ্রাম পার ডে, 10 থেকে 17 বছর বালক বালিকার ক্ষেত্রে 800 মিলিগ্রাম পার ডে, প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার ক্ষেত্রে 1200 মিলিগ্রাম পার ডে, গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলার ক্ষেত্রে 2000 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট। এরপর জানবো আমরা যে এই সঞ্চয় বা স্টোরেজ, ফসফরাস কোথায় সঞ্চিত হয়। মানবদেহের মোট ওজনের 1.1% ফসফরাস যকৃৎ, অগ্নাশয়, মস্তিষ্ক এবং অস্থিতে সঞ্চিত থাকে। রক্ত ও প্লাজমায় সমপরিমাণ ফসফরাস আছে। ঠিক আছে, এবার দেখো দেহতরল এবং কলাকোষে ফসফরাসের পরিমাণগত অবস্থা। দেহস্থিতে কত থাকে? 2200 মিলিগ্রাম পার 100 গ্রাম বা 100 মিলিগ্রাম। দাঁতে কত থাকছে? 360 মিলিগ্রাম পার 100 গ্রাম। পেশিতে থাকছে 170 থেকে 250 মিলিগ্রাম পার 100 গ্রাম। রক্তে থাকছে 40 মিলিগ্রাম পার 100 গ্রাম। সিরাম শিশুদের ক্ষেত্রে 4 থেকে 7 মিলিগ্রাম পার 100 গ্রাম, এবং সিরাম বয়স্কদের ক্ষেত্রে থাকছে 3 to 4.5 মিলিগ্রাম পার 100 গ্রাম। বোঝা গেল এটা যে আমাদের কোথায় কতটা পরিমাণে ফসফরাস সঞ্চিত থাকছে। এরপর জানবো রেচন।
ফসফরাস মূলত মলমূত্রের মাধ্যমে নিঃসৃত হয়। মলের মাধ্যমে প্রায় 1/3 এবং মূত্রের মাধ্যমে প্রায় 2/3 ফসফরাস দেহ থেকে নির্গত হয়ে যায়। তাহলে আমরা যে খাদ্যের মাধ্যমে ক্যালসিয়ামটা গ্রহণ করছি সেটা আমাদের শরীরে যতটা কাজে লাগলো, বাকিটা তো সেটা যেগুলো অবশিষ্ট থাকছে সেটা তো বেরোতে হবে কোনোভাবে, সেটা আমাদের রেচনের মাধ্যমে কিন্তু ফসফরাসটা বেরিয়ে চলে যায়। ঠিক আছে, এরপর জানবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট পুষ্টিগত গুরুত্ব বা কাজ ফসফরাসের, ফাংশনস অফ সিগনিফিক্যান্স ইন নিউট্রিশন। ক্যালসিয়ামের মতো ফসফরাসও পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের উপাদানের মধ্যে পরিমাণ হিসাবে ক্যালসিয়ামের ঠিক পরই ফসফরাসের স্থান। তবে ফসফরাস এবং ক্যালসিয়াম ঘটিত খাদ্যদ্রব্য একসঙ্গে গ্রহণ করা উচিত। ঠিক আছে, আমরা বেশিরভাগ খাবারেই কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস দুটো একসাথেই পেয়ে থাকি। যদি আমরা একটা চারা মাছ খাই তো আমরা সেই চারা মাছটা থেকে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস দুটোই পেয়ে যাব। তো এটার জন্য আলাদা করে কোনো অন্যান্য খাবার গ্রহণ করতে হয় না। ঠিক আছে, এবার দেব এর ভূমিকাটা কি, কঙ্কালতন্ত্র গঠনে ভূমিকা। ফসফরাস ক্যালসিয়ামের সহায়তায় আমাদের দেহের কঙ্কালতন্ত্রের গঠনে অর্থাৎ অস্থি ও দাঁতের গঠনে বিশেষ ভূমিকা পালন করে। শক্তি মুক্তিতে ভূমিকা, রোল ইন রিলিজ অফ এনার্জি। ফসফরাস এটিপি ও জিটিপি সংশ্লেষ করে খাদ্যস্থ স্থিতিশক্তিকে আবদ্ধ করে রাখে এবং দরকার অনুযায়ী শক্তির মুক্তি ঘটায়। থার্ড হচ্ছে কি, জল সাম্যের ভূমিকা। ফসফরাস আমাদের দেহে জলীয় অংশে সাম্য অবস্থা বজায় রাখতে সাহায্য করে। নেক্সট, বিপাকের ভূমিকা, রোল ইন মেটাবলিজম। ফসফরাস শর্করা ও চর্বি জাতীয় খাদ্যের বিপাক ক্রিয়ায় অংশগ্রহণকারী সহ উৎসেচক রূপে বিশেষ ভূমিকা পালন করে। 5 নম্বর কি আছে, পেশি সংকোচনের ভূমিকা। ফসফরাস মানবদেহের বিভিন্ন পেশি সঞ্চালনে অংশ নেয়। নেক্সট 6 নম্বর কি আছে, পুষ্টি ও বৃদ্ধিতে ভূমিকা। ফসফরাস মানবদেহের পুষ্টিতে অংশ নেয়, দেহে নতুন কোষ সৃষ্টিতে এবং দেহের বৃদ্ধিতে ফসফরাস বিশেষ ভূমিকা পালন করছে। 7 নম্বর কি আছে, অন্যান্য কাজ, রোল ইন আদার অ্যাক্টিভিটিস। ফসফরাস কোষের নিউক্লিয় প্রোটিন, ফসফোলিপিড এবং লেসিথিন গঠন করতে সাহায্য করে। রক্ত, মূত্র ও কোষের হাইড্রোজেন আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করতে ফসফরাস সাহায্য করছে। ঠিক আছে, এই গেল আমাদের পুষ্টিগত গুরুত্ব। নেক্সট আমরা দেখব অভাবজনিত ফল, এফেক্ট অফ ডেফিসিয়েন্সি। ফসফরাসের অভাব হলে অস্থি ও দন্ত ও কোষের সুষম বৃদ্ধি ব্যাহত হচ্ছে। 1 নম্বর, 2 নম্বর, রিকেট, দন্তক্ষয় এবং টিটানি প্রভৃতি রোগ দেখা দেয়। 3 নম্বর কি আছে, ফসফরাসের অভাবে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের বিপাক ব্যাহত হয়। এরপর আধিক্যজনিত ফলটা দেখব, এফেক্ট অফ এক্সেস ইনটেক। অতিরিক্ত ফসফরাস দেহে হাইপার ফসফেটেমিয়ার সৃষ্টি করে। এছাড়া বৃক্কের ক্রিয়া হ্রাস পায়, হৃদযন্ত্রের সমস্যা পরিলক্ষিত হয়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের টোটাল ফসফরাস সম্পর্কে আমরা সবটাই জেনে নিলাম। উৎস, এর কাজ, ডেলি রিকোয়ারমেন্ট, অভাবজনিত ফল, আধিক্যজনিত ফল সবটাই দেখে নিলাম। তো আজকে ফসফরাস পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব সোডিয়াম সম্পর্কে বা অন্যান্য যে মিনারেলসগুলো আছে সেগুলো সম্পর্কে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।